ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। পুলিশ প্রশাসন পাশে আছে, খোদ ডিডিমণির হাত 14 তলা থেকে মাথার উপর আছে। সুতরাং সীমাহীন গুন্ডামি মস্তানি সব কিছু করতে পারি। আমি আইন, আমি শেষ কথা। এমনটাই তোলামুলি বিধায়কগুলো ভেবে নিয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই দেশে এখনো আইন আছে, এই দেশে এখনো আদালত আছে। আর তাই গোঁত্তাটা খেতেই না এবার সুর নরম হয়ে গেছে, প্যান্টুল ভিজে গেছে। হ্যাঁ, ঠিক এই অবস্থাই হয়েছে তৃণমূলের মস্তান এমএলএ মনিরুল ইসলামের। কদিন আগে খুব বিপ্লব দেখছিলেন না, এসআইআর মানছি না, এসআইআর মানবো না। এমনকি এই হুমকিও দিয়েছিলেন বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে যে নির্বাচনী আধিকারিকদের পাতাল ফুঁড়ে বার করে নিয়ে আসবেন টেনে হিচড়ে, আর তারপর তাদেরকে সাইজ করবেন। কিন্তু এবার এবার গলার সুর একদম নরম সুরসুর, কেননা এবার চোখের সামনে জেলের বৃত্তটা দেখতে পাচ্ছেন। জেলের ভাত যে নিশ্চিত হয়ে গেছে এটা বুঝতেই আমার উদ্দেশ্য খারাপ ছিল না। সংবিধান মানি, শুনানি কেন্দ্রে তাণ্ডবে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল চিঠি দিলেন ইআরওকে। সব বিপ্লব ভ্যানিশ হয়ে গেছে, সব গুন্ডামি মস্তানি পিছনের পকেটে গুঁজে গেছে। এইবার বুঝতে পারছে কত ধানে কত চাল। আসলে একটা অশিক্ষিত দলের প্রতিনিধি হলে বোধহয় এই রকমই অবস্থা হয়। এরা ভেবেছিল যে পুলিশ তো কিছু করবে না, প্রশাসন তো কিছু করবে না, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা। সুতরাং আমরা দেখিয়ে দেবো ইলেকশন কমিশনকে উন্নয়ন বাহিনীর তাণ্ডব কাকে বলে। কিন্তু সেটা করতে গেলে যে এবার বড় খেসারত দিতে হবে, এইটা কল্পনাতেও আনতে পারেনি মনিরুল ইসলাম। যে যে কথাগুলো লিখেছেন তাতে মোটামুটি মনে হচ্ছে রোজ সকালে ডোনাল্ড ট্রাম্প আমাকে গুড মর্নিং মেসেজটা পাঠান, তারপর জল খান, এরকম একটা ব্যাপার। কেন বলছি? মনিরুল জানান নির্বাচন কমিশন, তাদের আধিকারিক এবং ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাশীল। তিনি সর্বদা সংবিধান মেনে চলেন এবং আইনের শাসনে বিশ্বাস করেন। ভাবুন একবার, যে এমএলএ নিজে দাঁড়িয়ে থেকে নিজের গুন্ডা বাহিনী দিয়ে ভাঙচুর করে আমার আপনার ট্যাক্সের পয়সায় কেনা সরকারি সম্পত্তি নষ্ট করে, তিনি নাকি আইনের শাসনে বিশ্বাস করেন, তিনি শাসকের আইন চালান, এই কথাটা বলার বুকের পাটাও তার নেই। এতখানি প্যান্টুলটা ভিজেছে। তবে কোথাও হয়তো শব্দচয়ন ভুল হয়েছিল। গত 14ই জানুয়ারি ফারাক্কার বিডিও অফিসের সামনে যা বলেছিলেন তা নির্বাচন কমিশনের মর্যাদা নষ্টের উদ্দেশ্যে বলেননি, ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করাও তার উদ্দেশ্য নয়। আহারে সোনা, কি অমিত বাচন শুনছি আমরা এখান থেকে। মনিরুল চিঠিতে লেখেন, আমার বক্তব্যে কোনো খারাপ উদ্দেশ্য, উস্কানি বা আইন ভাঙার চেষ্টা ছিল না। ওই পাতাল থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসবো, আইনের কোন পরিভাষায় লেখা আছে মনিরুল ইসলাম একটু শিখিয়ে দেবেন তো। পড়াশোনা করতে হয় তো এর জন্য, অশিক্ষিত হলে তো এই ধরনের কথাবার্তাই মুখ দিয়ে বেরোয়। যদি কেউ ভিন্ন অর্থ করে থাকেন তবে তা আমার অনিচ্ছাকৃত। এই কথাটার অন্য কি মানে হয় একটু বোঝান না। তৃণমূলের তো এত বড় বড় সব পণ্ডিতরা আছেন, দেখি কোন পণ্ডিতের মুখ থেকে কি কথা বেরোয়। আমি সব সময় প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত এবং তাদের দেওয়া সমস্ত আইনসম্মত নির্দেশ মেনে চলবো। এতদিন চলছিলেন না কেন? এতদিন মস্তানিটা কিসের জন্য করছিলেন? এতদিন ফুটানিটা কিসের জন্য আসছিল? এত বড় হিম্মতটা এসেছিল কোথা থেকে? তার জবাবটা কে দেবে? আসলে এবার বুঝতে পারছেন যে ওই 14 তলার আশীর্বাদের হাত আর বাঁচাতে পারবে না, বরং যে কথাটা মার্কেটে চলে সেটাই সত্যি। যার মাথায় ডিডির হাত সেই খাবে জেলের ভাত। মনিরুল ইসলামকে এবার জেলে যেতে হবে, সেটা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। সেই জন্য এরকম ঢঙের চিঠি দিয়ে বাঁচার চেষ্টা। আর একবার এরা যদি এই জায়গা থেকে বেঁচে যায় না, জেল থেকে যদি এদের পরিত্রাণ মিলে যায় না, আবার দেখবেন এর 50 গুণ তাণ্ডব নিয়ে এই মনিরুল ইসলামের মতো মস্তানগুলো আবার ময়দানে নামবে। এদেরকে এবার আইনের পরিভাষায়, আইনের পরিসীমায় থেকে সবক শেখানোর সময় এসেছে এবং সেটা মহামান্য নির্বাচন কমিশনকে করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, শুধু কি জেলের ভয়? এই মনিরুল ইসলাম, তার বিরুদ্ধে তো এফআইআরও হয়নি। যখন এফআইআর হয়নি, নির্বাচন কমিশন এই রাজ্যের পুলিশকে জানিয়েছিল যে ইমিডিয়েটলি এফআইআর করো, তারপরও এফআইআর করা হয়নি। গাজোয়ারি ব্যবস্থা চলছে, তারপরও মনিরুল ইসলাম এত ভয় পাচ্ছে কেন?
ভয় পাচ্ছে তার দুটো কারণ। একদিকে নির্বাচন কমিশন খড়গহস্ত হয়ে গেছে, তারা বুঝে গেছে যে এইখানে এই যে ছ্যাঁচোর বাহিনীগুলো রয়েছে না, এই মনিরুলের মতো মালগুলো রয়েছে না, সেই সবগুলো এই ভদ্রতাটাকে না দুর্বলতা মনে করে। তাই এবার কমিশন কি করতে পারে সেটা ভালো করে বোঝানোর সময় এসে গেছে। অন্যদিকে কমিশনের পাশাপাশি বিজেপিও কিন্তু এবার খড়গহস্ত হয়ে গেছে, কেননা তারা বুঝে গেছে যে এরকম প্রেমপত্র চালাচালি অনেক হবে, কিন্তু তাতে আলটিমেটলি এই মালগুলো শোধরাবার নয়। এদেরকে যদি শোধরাতে হয় এদেরকে আইনের ভাষাতেই শোধরাতে হবে, আর সেটা যদি কমিশন না করতে পারে তাদের হাতে প্রভূত ক্ষমতা থাকা সত্ত্বেও এবার মহামান্য সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে। শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য সকলেই এবার সেই স্টান্সটা নিয়েছেন, এবং সেটা যে কতখানি সঠিক হয়েছে, নির্বাচন কমিশন চাপে পড়েছে এবং মনিরুল রাজি চাপে পড়েছে, সেই জায়গা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন দুটো পরিষ্কার কথা এবার জানিয়ে দিয়েছে। অনেক অনেক ছ্যাঁচড়ামি হয়েছে, আর ছ্যাঁচড়ামির কোনো জায়গা নেই। শুনানির সময়ে কোনো অশান্তি বা হামলা হলেই FIR কড়া নির্দেশ কমিশনের। এই যে এতদিন ধরে চলছিল, এই তোমরা FIR কেন করছো না, FIR না করলে এই করা হবে, তোমরা FIR করো, এখান থেকে বলছে FIR করার মতো ঘটনা ঘটেনি, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে, কত বোদ্ধা এখানে আছে, ওইসব না। এবার থেকে FIRটা মাস্ট, আর FIRটা যদি না হয় তাহলে কত ধানে কত চাল এবার কমিশন বুঝিয়ে দেবে। এবং এর পাশাপাশি কমিশন আরেকটা কথাও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। এরা গিয়েছিল না খুব পোদ্দারি করে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, একদম বিশ্বজয় করে এসছে। ওই ফেরেববাজ ভাইপোটা বলছিল না যে কমিশনের দু গালে নাকি থাপ্পড় মেরেছে, আইনের থাপ্পড় মেরেছে, নিজেরা খায় তো সেই জন্য আমাদের ডায়লগগুলো চুরি করে এখন ভাইপো ঝাড়ে, ভাইপোর নিজের চোখ কিছু নেই। তো সেই জায়গা থেকে এই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশটাকেই হাতিয়ার করেছে মহামান্য নির্বাচন কমিশন, এবং বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোথাও অশান্তি হলেই সেখানে FIR করতে হবে এবং সংশ্লিষ্ট DM এবং SPকে সেই রিপোর্ট পাঠাতে হবে, না হলে বাকিটা কমিশন বুঝিয়ে যাবে। এবং তার থেকেও আর একটা খুব বড় ধামাকা এখানে কমিশন দিয়ে দিয়েছে। কি ধামাকা দিয়েছে? কমিশন পরিষ্কার বলছে কোথাও যদি কন্টিনিউয়াস অশান্তি চলে, এই তোলামুলি মালগুলোকে সেখানে ময়দানে নামিয়ে দিয়ে যদি তাণ্ডব চালানো হয়, সেখানে হিয়ারিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এবং এবং যতক্ষণ পর্যন্ত না রাজ্যের CEO অর্থাৎ মনোজ কুমার আগরওয়াল পারমিশন দিচ্ছে, সেখানে ফার্দার আর হিয়ারিং চালু হবে না। তাই ওই যে মাতব্বররা গিয়ে বোঝাচ্ছে, আর সেই মাতব্বরদের বোঝানোতে বুঝিয়ে যারা মাতব্বরি করছে যে বাড়ি থেকে এত দূরে এসে কেন হিয়ারিং করব, লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন হবে, তাদের হিয়ারিংটাই বন্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে তাদেরকে আরও দূরে গিয়ে হিয়ারিং ফেস করতে হবে। আর সব থেকে বড় কথা, যদি হিয়ারিং কমপ্লিট না হয় তাহলে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে না, আর ফাইনাল ভোটার লিস্ট যদি না বেরোয় তাহলে নিশ্চিতভাবে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে, প্রশাসনিক জায়গা থেকে এই জায়গাটা নিশ্চিত হয়ে যাচ্ছে। এর পাশাপাশি ইলেকশন কমিশন আর একটাও মারাত্মক তোপ দেখে দিয়েছে। পরিষ্কারভাবে বলছে যে BLOদের কাজে গাফিলতি হলে বা নির্দেশ অমান্য করলে FIR, সব রাজ্যের CEO দপ্তরকে নির্দেশ দিল কমিশন। অর্থাৎ এতদিন আপনাদের মনেও যেটা প্রশ্ন ছিল যে বিহারে এতগুলো BLO যারা নিয়ম ভেঙেছিল তারা জেলের ভাত খাচ্ছে, তাদের চাকরিটা চলে গেছে, কিন্তু সেই জায়গায় পশ্চিমবঙ্গে এখনো কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? টানা হ্যাসরাট আপনারা দেখে নিয়েছেন। কিন্তু এবার পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে BLOদের কাজে গোলমাল হলেই তাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, বিভাগীয় তদন্ত করে সেই রিপোর্ট পুরোপুরি ইলেকশন কমিশনকে পাঠাতে হবে, এবং যদি মনে করা হয় যে বিভাগীয় তদন্তের দরকার নেই, ডাইরেক্ট FIR করতে হবে, সেটাও তারা করতে পারে। অর্থাৎ যারা অশান্তি করছে, এই সাধারণ মানুষ সাজিয়ে যেসব তোলামুলি মালকে পাঠানো হচ্ছে, তাদের বিরুদ্ধেও যেরকম করা অ্যাকশন হবে। যাদের মদতে হচ্ছে সেই BLOরাও যদি এখানে কোনো রকম কোনো কিছু দোষী হয়, তাদেরকেও কিন্তু আর ছাড়া হবে না। অনেক ভদ্রতা দেখিয়েছি, আর ভদ্রতা দেখানোর জায়গা নেই। এবার কাজটা করতে হবে এবং নিয়ম মেনে কাজ করো, কোনো অসুবিধা নেই। যদি না করো, কত ধানে কত চাল তোমরা বুঝবে। কিন্তু ইলেকশন কমিশনও হঠাৎ করে এত খড়গহস্ত হয়ে গেল কেন? বারবার তাদের উপরে অ্যাটাক হচ্ছে বলে? হ্যাঁ, সেটা তো একটা ফ্যাক্টর বটেই, কিন্তু তার পাশাপাশি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দিয়েছেন। পরিষ্কারভাবে বলছেন কেন নরম লাইন, অ্যাকশন নিতে হবে কমিশনকে, সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। দেখুন, পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী জানিয়ে দিচ্ছেন যে ভারতীয় সংবিধান, ভারতীয় আইন ব্যবস্থা প্রভূত ক্ষমতা দিয়েছে ইলেকশন কমিশনেরকে, কিন্তু ইলেকশন কমিশন এখনো বাবা বাছা করে করছে। কিন্তু এই দস্যুদের তো বাবা বাছা করে কিছু হবে না, এদেরকে সবকটা শেখাতে হবে। ভাই তুমি আইনে চলো, কারোর কোনো প্রবলেম নেই, তুমি যদি আইন ভঙ্গ করো তাহলে তোমার যা শাস্তিপ্রাপ্য সেই ব্যবস্থাটা করতে হবে, FIR থেকে আরম্ভ করে যা যা করার করো। যদি না করো, এই জায়গাটা বারবার ঢিলেমি হয়, বারবার এই চিঠি চালাচালি, তোমরা পাঠাবে ওরা পাঠাবে, তোমরা পাঠাবে ওরা পাঠাবে, এই জিনিস যদি চলতে যায়, পুরো জিনিসটাকে নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে এবার বিজেপি চলে যাবে। এবং
আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ইলেকশন কমিশনও সেটা চাইছে। কেননা এখন কোনো কিছু হলেই ইলেকশন কমিশনকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কাজটাকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারটা যদি চলে আসে যে না, এইবার কিন্তু খড়গহস্ত হতে পারে ইলেকশন কমিশন, তাদের কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানে গন্ডগোলটা করছে, সেটা মনিরুলের মতো এই গুন্ডা মস্তানগুলোই করুক, আর ওই সাধারণ মানুষকে খেপিয়ে দিয়ে তোলামুলি উন্নয়ন বাহিনী করার চেষ্টা করুক, এবার তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন করাতেই হবে। না হলে ব্যাপারটা এবার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যাবে, আর সেখানে গেলে ব্যবস্থাটা যে খুব একটা আসান হবে না সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন মনে হচ্ছে এটা? তার কারণ অনেকেই বলছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট রাজ্যকে বলবে যে এত যে অশান্তি হচ্ছে, এত অভিযোগ হচ্ছে, তোমরা আবার তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছ না, তাহলে এখানে তোমাদের হ্যান্ডেল করার ক্ষমতাই নেই। এক কাজ করি, আমি কেন্দ্রকে বলে দিচ্ছি ওখানে আধা সেনাবাহিনী জওয়ানদের পাঠিয়ে দেওয়া হোক এবং সেই সামরিক জওয়ানরাই এখানে বাকি ব্যবস্থাটা হ্যান্ডেল করে দেবে। ইলেকশন কমিশন কোনো সময় সেটাতে না বলবে না যদি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ হয়। আর ওই আধা সামরিক বাহিনীর জওয়ানরা যদি আসে, তাহলে কি হবে, কত ধানে কত চাল, কত বিপ্লব করতে পারে বুঝতে পারছেন, সব কিছু গুছিয়ে দেবে। তবে এটা শুধুমাত্র একা শুভেন্দু অধিকারী নন, এই জায়গাটায় কঠোর এবং কঠিন পদক্ষেপ নিচ্ছেন বিজেপির বাংলার যিনি ক্যাপ্টেন সেই শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতার পরে বিরোধী দলের রাজ্য সভাপতি শ্রমিকও জানিয়ে দিলেন বিএলও এবং ডব্লিউবিসিএসদের চিহ্নিত করা হচ্ছে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? চুপচাপ বলছেন যে তাদের যে ফর্ম 7 জমা দিতে যাচ্ছে সেই কর্মীদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, সেই কর্মীদের চোখের জলের হিসেব কেউ রাখছে না, কিন্তু বিজেপি সেই হিসেবটা রাখছে। এই জায়গায় এইভাবে রটা রটা করে চলবে না। এবং এই যে ফর্ম 7-এ বাধা দেওয়া হচ্ছে, শুধু বিএলও নয়, এইআরও বা ইআরওরাও এর সঙ্গে যুক্ত, মানে বেসিক্যালি যারা ডব্লিউবিসিএস অফিসার, তো তাদের নাম, ঠিকানা, ঠিকুজি, কুষ্টি সমস্ত কিছু বিজেপি জোগাড় করে রাখছে। এবং শ্রমিক ভট্টাচার্য এটাও মাথায় কাকিয়ে দিচ্ছেন যে আপনাদের সকলেরই কেরিয়ারে তো 15 থেকে 18 বছর এখনো কাজ বাকি আছে, অর্থাৎ 2026-এ যদি বিজেপি ক্ষমতায় আসে, বাকি জীবনটা রিটায়ারমেন্ট অবধি কিন্তু বিজেপি সরকারের আন্ডারেই কাটাতে হবে। আর এই জায়গা থেকে ওই ডিডিমণি বলতেন না যে 3 মাস নির্বাচন কমিশন, বাকি 5 বছর আমাদের আন্ডারে, তো যদি সরকার বদলে যায় 5 বছর তো বিজেপির আন্ডারেও কাজ করতে হবে অন্তত। তাহলে তাহলে তো কত ধানে কত চাল বুঝিয়ে দেবেন। সুতরাং এই কর্মীদের রক্ত, কর্মীদের চোখের জল, এই জায়গাটা শ্রমিক ভট্টাচার্য মেনে নেবেন না। এবং সেই জন্য সমস্ত যারা এই কাজে বাধা দিচ্ছেন, যারা এই জায়গাটায় তোলামুলিদের গুন্ডামি করার সুযোগ করে দিচ্ছেন, তাদের সমস্ত ঠিকুজি খুষ্টি কিন্তু তিনি নথিবদ্ধ করছেন। এবার আপনারা বলবেন যে এই ভাষা তো সঠিক নয়। দেখুন, জসমিন দেশে যদাচারও, যারা যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই কাজ করুক। কেননা এখানে তো বিএলও বলুন, ইআরও বলুন, এইআরও বলুন, কাউকে বিজেপি বলছে না ভাই আমাদের ফেভার করো, আমাদের হয়ে কাজ করো। তাদের বলছেন তোমরা নিরপেক্ষ থেকে কাজ করো। এই যে তোলামুলি হারমাতগুলো আসছে, তারা যে গুন্ডাগিরি করছে সেটাকে বন্ধ করো এবং নিয়ম মেনে যেটা কাজ সেটাই করতে দাও। সত্যি তো ফর্ম 7 জমা করতে অসুবিধা কি আছে? এরকম তো নয় যে ফর্ম 7 জমা দিলেই ঘাজাং করে নামটা কেটে চলে যাবে। ফর্ম 7 কেউ জমা দিলে তাকে প্রমাণ করতে হবে যে সঠিক তথ্য দিচ্ছে, এই কারণে নামটা বাদ যাওয়া উচিত। এবং কেউ যদি ফর্ম 7 নিয়ে সেটাকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করে, ইলেকশন কমিশনের প্রভিশন আছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হওয়ার। সুতরাং যদি কেউ 2000, 3000, 5000 হোয়াট এভার ফর্ম নিয়ে জমা দেয় এবং সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো অন্যায় কাজ করে, সেটা দেখার জন্য তো আইন রয়েছে, সেটা দেখার জন্য তো নির্বাচন কমিশন রয়েছে। সেটার জন্য তোলামূলের এত হুনুগিরি করার কি দরকার আছে? এই প্রশ্নটা বিজেপি তুলছে। আর যারা এটা করতে মদত দিচ্ছে তাদের এত সহজে ছেড়ে দেবে না, কারণ বিজেপি এবার ঘোষিত স্টান্স যে বদল হবে, বদলাও হবে। সুতরাং যারা নিরপেক্ষ, যারা আইন মেনে কাজ করছেন, কারোর কোনো প্রবলেম নেই। কিন্তু যারা নিজেদের ওই আইনি দায়িত্বটা ভুলে গিয়ে ওই চটিচাটা দলদাস মনে করছেন, তাদেরকে তো কত ধানে কত চাল সেটা বোঝাতেই হবে। সেই বোঝানোর কাজটা যে বিজেপি করবে, এটা শ্রমিক ভট্টাচার্য ঠিক করে দিচ্ছেন। অর্থাৎ সব দিক থেকে এবার চাপটা আসছে, আর চাপের নাম যে কত বড় বাপ সেটা এই মনিরুলের মতো লোকগুলো এবার বুঝতে শুরু করে দিয়েছে। তাই যারা ভাবছিলেন যে সবটাই তো ওরা লুটে নিল, বিএলএ ওদের, বিএলও ওদের, সমস্ত কিছু আধিকারিক ওদের, আলটিমেটলি আর কি হবে এসআইআর করে কি হবে, খেলা জমে ক্ষীর হয়ে সেই জায়গাটাই কিন্তু প্রতি পদে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।